আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি জেনারেল ম্যাথ ফুল কোর্সের আমাদের চ্যাপ্টার 17 এর লেকচার 5 এ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের এই লেকচারে আমরা দেখব হচ্ছে যে মধ্যক কীভাবে নির্ণয় করে এই টপিকটা। মধ্যক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা টপিক, ট্রাস্ট মি। আমি জাস্ট তোমাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দিলে তোমরা এই মধ্যক থেকে যত প্রবলেম আসে ইনশাল্লাহ তোমরা পারবা। অলরাইট, সো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যারা গ্রুপে আছে, পারলে একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও। আর দেন আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। অলরাইট, হ্যাঁ সবাই জয়েন করছে ধীরে ধীরে। অলরাইট, তাহলে আমরা একটু বলি মধ্যক কাকে বলে। মধ্যক শব্দটাকে তুমি যদি দেখো একটু ভেঙে, মানে একটু ফিল করার ট্রাই করো যে মধ্যক শব্দটাই হচ্ছে বেসিক্যালি দেখো সব কিছুর মাঝখান বরাবর। আমি যদি বলি তোমার কাছে যে তোমার স্কেলের মধ্যবিন্দু কোনটা, তুমি আমাকে কি বলবা যে ভাই আমার স্কেলটা যদি 30 সেন্টিমিটার হয়, এটার মধ্যবিন্দু হচ্ছে ঠিক 15 সেন্টিমিটার এখানে, মানে 15 করে 30 সেন্টিমিটার, তাই না? তার মানে মধ্যবিন্দু আসে দুইটা। যদি 30 সেন্টিমিটার হয় তাহলে মধ্যবিন্দু হয় আইদার আমার কাছে 15 অথবা 16 সেন্টিমিটার, কারণ এই দুটোই কিন্তু একদম মাঝখানে দুটো বিন্দু। আমি যদি তোমাকে যদি বলি যে 29 সেন্টিমিটার একটা স্কেলের মধ্যবিন্দু কোনটা, তো তুমি তখন বলবা ভাইয়া এটা তো হচ্ছে আমার 15 সেন্টিমিটার, যেটা সেটা হচ্ছে আমার মধ্যবিন্দু। তাহলে ভাইয়া মধ্যবিন্দু, তাহলে ফিলোসফিটা কি? মধ্যবিন্দু কি করে বলো তো? মধ্যবিন্দু করে হচ্ছে দুইটা জিনিসকে, মানে মনে করো দুইটা প্রান্তকে, বা একটা লম্বা দণ্ড যদি হয় বা একটা দৈর্ঘ্য যদি হয়, তাকে দুই ভাগ করে। অলরাইট, তার মানে কি আমরা মধ্যক হচ্ছে সেই রাশিটা, সিমিলার ওয়ে। দেখো তো মধ্যবিন্দু আর মধ্যকের সাথে রিলেশনটা এখানে যে কোনো একটা উপাত্তকে আমরা যদি ঊর্ধ্বক্রমে বা অধক্রমে আমরা যদি কোনো ক্রমানুসারে সাজাই, তাহলে যেই রাশিটা, যে জিনিসটা একে দুই ভাগে বিভক্ত করে, সমান দুই ভাগে বিভক্ত করে, তাকে আমরা কি বলি? মধ্যক। ভাইয়া একটু ইলাস্ট্রেশন দিয়ে বোঝালে ভালো হতো, আর একটু যদি মানে লিখে লিখে সংখ্যা দিয়ে বোঝানো যেত। অবশ্যই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমি দেখো, ধরো আমার কাছে একটা রাশি আছে, ধরো শুরু হবে 1 থেকে 1, 2, 4, 6, 10। তোমার কাছে দেখো তো এখানে কয়টা উপাত্ত আছে? আমার কাছে এখানে উপাত্ত আছে হচ্ছে 10টা। ওকে, তো উপাত্তের মধ্যে এদেরকে ক্রমানুসারে সারালে একদম সবার মাঝামাঝি কি আছে? 4। তো সবার মাঝে মাঝে যে থাকে সেই না দুই ভাগে ভাগ করতেছে, যে এক পাশে 1, 2 আছে, আরেক পাশে 6, 10 আছে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এখানে মধ্যক। মধ্যক। তো এটাকে তো আমরা নর্মালি হচ্ছে যে ক্রমানুসারে বিন্যস্ত একটা পদ নিয়ে কাজ করেছি, ক্রমানুসারে বিন্যস্ত একটা উপাত্ত থেকে আমরা কাজ করেছি। ভাইয়া শ্রেণী হিসেবে থাকলে বা এর চার্ট করা থাকলে স্টোরিটা কি ভিন্ন হতে পারে না? অবশ্যই। এখানেই তো ফিলোসফিতে, এখানেই তো মজা ম্যাথের। এখন আমরা দেখবো দুই পাশ থেকে এইগুলো জিনিসগুলো কীভাবে মানে রেজোনেট করা যায়, দুই পাশ থেকে জিনিসগুলোকে কীভাবে কাজ করানো যায়। তো আমরা একটু শুরু করি তাহলে আজকের ক্লাসটা। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড আমাদের আজকে আমরা পড়বো হচ্ছে যে তোমার মিডিয়ান বা মধ্যক। ওকে, শুরু করি। মধ্যক কাকে বলে? আমি ক্লাসটা শুরু করার চেষ্টা করছিলাম একদম আমার প্রায় 4:10 থেকে, বুঝতে পারছো? নামাজটা শেষ করে আমি একদম 5:10 থেকে, 4:10 থেকে ক্লাস শুরু করতে করতে দেখি হঠাৎ করে দিলাম ফেসবুকের এমন কি পলিসি আসছে আল্লাহ মাবুদ জানে। হঠাৎ হঠাৎ করে দেখি যে মানে আমাকে লাইভে আসতে দিচ্ছে না, এই করছে না, ওই করছে না, ঝামেলা করতেছে। তো এখন আবার নতুন করে ব্যবস্থা করে সব কিছু আবার ক্লাসটা শুরু করা লাগলো। তোমরা হয়তো দেখছিলে এর আগে একটা ক্লাস অন করেছিলাম, আবার এটা চলে গেছে। যাই হোক, তো মধ্যক, মধ্যক কাকে বলে? উপাত্তসমূহকে, উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে, মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত তাদেরকে তাদের সমান ভাগে ভাগ করে, দুইটি সমান ভাগে ভাগ করে।
তাকে কি বলে? মধ্যক। সেই রাশিটা বা সেই কেন্দ্রীয় প্রবণতাকে বলা হয় মধ্যক। তোমরা কি জানো এই মধ্যক নিজেও একটা কেন্দ্রীয় প্রবণতা? এই যে দেখো জিনিসটা আসলে কোথায়, মাঝখানে বিন্দুতে কেন্দ্রের দিকে ধাবিত করে এই জিনিসটা। ওকে, মধ্যক সম্পর্কে জেনেছি। ভাইয়া মধ্যকের আসলে সূত্র কি আছে নাকি? অবশ্যই আছে। মধ্যক হচ্ছে অলওয়েজ, তুমি চিন্তা করে দেখো তো আমরা মধ্যক কি বলছিলাম, একদম মাঝখানের পয়েন্টটা না। সাধারণত মাঝখানে জিনিস কয়টা থাকে? 30টা উপাত্ত থাকলে তার মাঝখান কোনটা? হয় 15 অথবা 16। যদি 29টা থাকতো তার মাঝখান কোনটা? 29-এর 2 ভাগ মতো এরকম। তো যখন সবসময় মাথায় রাখবো আমাদেরকে জিজ্ঞাসা করবো যে মধ্যক কোনটা, তাহলে আমরা মনে করব যদি মধ্যক হচ্ছে এইভাবে যে উপাত্ত সংখ্যা, মানে উপাত্ত সংখ্যা বলতে যে গণসংখ্যা, উপাত্ত সংখ্যা n হলে n কি শুধু n? আমি বললাম না 30ও হতে পারে, 29ও হতে পারে, জোড় হতে পারে, বিজোড়ও হতে পারে। অলরাইট, সবসময় এটা মাথায় রাখবা, উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয়, উপাত্ত সংখ্যা বিজোড় হলে n+1/2। ভাইয়া কিভাবে? ওই যে যদি বিজোড় হয় 29টা থাকে তাহলে মধ্যক কোথায় আছে? 29 যোগ 1 কত? 30, 30/2, তার মানে কততম পদ? ওই যে 15তম পদ বলেছিলাম, এটা n/2। যদি জোড় হয়, জোড় হলে কি হয় বলতো? জোড় হলে দুইটা হয়, বললাম না মধ্যবিন্দুকে আমি ফিক্স করতে পারি যদি 30টা হয়, না দুইটা হবে। এক হচ্ছে n/2, এটা বলবো তম পদ, হ্যাঁ এটার সাথে তম পদ লাগাবা এত, এবং n/2 এবং n+1/2 তম পদ, n-তম পদ, n+1/2 তম পদ। এই দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। মানে যতটুকু বুঝিয়েছি এইটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এই ব্লার তো না, কি বলে ব্লার? সবার কাছে কি ব্লার নাকি? ব্লার তো হবার কথা না। সবাই একটু বলো তো এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গ্রেট, থ্যাংক ইউ। সো তাহলে আমরা কি বলতে পারি? এই দুটা মানের শুধুমাত্র তা না কিন্তু, বুঝতে পারছো? আমি বলি শুধুমাত্র তা না কিন্তু, একটা জিনিস এখানে মিসিং, সেটা হচ্ছে এই যে এইটুকু পদ যে বের করব, দুইটা পদ কি আসলে কি আমাদের ইয়া হতে পারে বলো তো? মধ্যক হতে পারে? মধ্যক কি মাঝখানটা বের করা লাগবে। অবশ্যই অবশ্যই এটা খেয়াল রাখবো অন আ বোল্ড নোট, যে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। কেন ভাইয়া? কারণ আমি যখন দুইটা পদ পাই তাকে আসলে গড় করাটাই আসলে আমাদের শ্রেয়। দেখো এদের এইতম পদ আর এইতম পদ, এই দুইটার গড় করব। গড় করা মানে কি? একে 2 দিয়ে ভাগ করব। এইটাই হচ্ছে আমাদের, যদি জোড় হয় তার জন্য মধ্যক, যদি বিজোড় হয় তার জন্য মধ্যক। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। কেন এটা পরে দেখালাম? যাতে করে তোমাদের জিনিসটা আবার নতুন করে মনে থাকে, একদম ভালো মতো মনে থাকে। অলরাইট, সো তোমরা দুইটা জিনিস মাথায় রাখবা। এটা যদি আমাদের যদি এরকম কোনো উপাত্ত দেওয়া থাকে তাহলে n+1তম পদটা হচ্ছে 1/2তম পদটা হচ্ছে আমাদের এত। খেয়াল রাখো, এততম পদ আর এত জিনিসটা কিন্তু সেম না। এততম পদ মানে তুমি এখানের মধ্যে গুনবা, গুনে গুনে দেখবে এততম পদ কোনটা। আচ্ছা আমি তোমাদেরকে একটা কাজ দেই, হ্যাঁ আমিও করবো তোমরাও করো। তাহলে দেখো আমি যদি এখানে দেই 3, 6, 4, 12, 10, 16, 13, 28, 24, 26, 31, 25, 22, 29। ভাইয়া এই যে এই পরিমাণ দেখো, এই যে এতগুলা আমি যে উপাত্ত দিয়েছি এগুলার মধ্যক কত আমাকে একটু বলো তো তোমরা। তোমরা পারবা কিনা আমাকে একটু বলো তো, মধ্যক কি করা লাগবে এদেরকে? এই যে আমাদের এলোমেলো করা আছে এদেরকে সাজাতে হবে। সাজানোর পরে কি করবো বলো তো? সাজানোর পর এদেরকে নিয়ে আমি ওই যে গুনবো, এরা কি উপাত্ত সংখ্যা জোড় না বিজোড় একটু বলো তো? কয়টা আছে? 1, 2, 3, 6, 8, 8, 6, 14টা আছে। 14 কি জোড় না বিজোড়? জোড়। তাহলে সূত্র কোনটা? এটা।
তাহলে বলছে জোড় হলে n/2 এবং n+ এততম, তার মানে আমাদের কত হবে? 14টা আছে। কয়টা আছে দেখো তো? 4, 8, আর এখানে আছে 6, 14টা আছে। তাহলে আমাদের কি হবে? 7তম ও আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু দাঁড়াও, এখানে একটু কারেকশন করার আছে, আমি একসাথে লিখে ফেলছি n/2 + 1, 7 ও 8তম। এটা একটু ঠিক মতো লিখো, হ্যাঁ প্লিজ, আমি দুঃখিত, আমাকে মাফ করে দাও। এটা আমি একটু একসাথে লিখে ফেলেছি, এটা একটু আলাদা হবে। তার মানে কি, n/2 মানে 14/2 আর +1 মানে 8তম পদ, তার যোগফল /2 গড় করলে আমরা মধ্যক পেয়ে যাব। তো দেখি ভাইয়া, তাহলে এদের কিন্তু সাজাই, সাজালে কি হয়? 3 আসবে, 6 আসবে, তারপর 6-এর পরে 3-এর পরে 4 আসবে, 4-এর পরে 6 আসবে, 1, 3, 4, 6 শেষ। এর মধ্যে আর কেউ আছে? নাই। 10 আছে, 12 আছে, 13 আছে। ওকে, তারপর আছে 16 আছে, 22 আছে, 24 আছে, 26 আছে, 24, 25, 26, 28, 24, 25, 26, 28, 29 এবং 31, 5, 9, 14। তাহলে দেখো, এদেরকে আমি একদম ক্রমানুসারে সাজিয়েছি। হ্যাঁ, সাজানোর পর আমরা চেয়েছি কি? 7 এবং 8তম পদ এবং তাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। 7 এবং 8তম পদ কি বলতো? এটা এটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7 হচ্ছে 16, আর 8তম পদ হচ্ছে 22, 2 দিয়ে ভাগ করো, কত হয় এটা আমাদের? 18, 18, 20 কত হয় বলো তো? 38, 38কে 2 দিয়ে ভাগ দিলে 19, তার মানে 19 হচ্ছে আমাদের এখানে মধ্যক পদ। দেখো তো বুঝতে পারো কিনা। জিনিসটা কি তোমাদের মাথায় ঢুকেছে কিনা একটু বলো তো? 19 হয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো পেরেছে, মুস্তাকিম পেরেছে, তারপর সুমাইয়া পেরেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরাইট, তাহলে এইটা তোমরা যখন পেরেছো, আমি তাহলে এর পরেরটাতে যাই। এরপরে হচ্ছে আমাদেরকে একটা চার্ট করে করতে হবে। হ্যাঁ ভাইয়া, আমাকে এবার একটু তোমরা একটু এটা কনফার্ম করো, এরকম যদি এলোমেলো করে দেয়, যদি 1-2 নাম্বারের জন্য প্রশ্ন যদি আসে, তোমরা কি পারবা বলো তো মধ্যক নির্ণয় করতে? আমাকে একটু সবাই কনফার্ম করো, তাহলে আমি শ্রেণীতে চলে যাবো। এই যে শ্রেণীবিন্যাস করা যেগুলোতে আছে, এগুলো একদম সহজ, এগুলো আমি বিশ্বাস করি তোমরা সবাই এটা পারবা, একবার দেখাই দিলেই। ক্লিয়ার? ওকে, আর সবাই একটু বেশি করে, এই যে আমি যে এলোমেলো করে উপাত্ত নিয়েছি, পরিসংখ্যানে সবচেয়ে মজা কি জানো? মানে উত্তর করার চাইতে প্রশ্ন করা কঠিন। তোমরা নিজেরা নিজেরা করে এই যে প্রশ্ন বানাবা, বানায় এটা একটু সলভ করে দেখবা। আচ্ছা, আমি তাহলে এই কয়টা উপাত্ত নিয়ে দেখি তো এটার মধ্যটা কীরকম। এরকম করে দেখলে তুমি দেখবা যে ম্যাথের মজাটা তুমি পেয়ে যাবা, সেটা তুমি উপলব্ধি করতে পারবা। অলরাইট, তো চলো দেখি তাহলে। তাহলে চলো আমি একটু শ্রেণীতে চলে যাই, একটু স্কেল দিয়ে একটু মেপে নেই, তারও স্কেল দিয়ে এটা একটু মেপে নেই। এটা একটু ঠিক করে নেই, মেপে নেই বলতে কি, আমার এটা সব সোজা আছে কিনা। তোমরা জানো এটা কি? এই জিনিসটা কি? এটা দিয়ে কারো কোনো ইয়া করে, এটা লাঙল না, বুঝছো? আমি প্রথম যেদিন মানে দেখছিলাম জিনিসটা, আমি মনে করতে এটা লাঙল। এটা হচ্ছে টি স্কেল বলা হয়। হ্যাঁ, টি শেপ দেখতেছো, টি স্কেল। তোমরা যখন বড় হও বা কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, তাদের এটা লাগবে হচ্ছে, তোমার মনে করো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নামে একটা সাবজেক্ট আছে। সো যারা আর্কিটেকচারে মনে করো টার্গেট আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এটা আমরা যখন 1-2তে ছিলাম প্রবাবলি, হ্যাঁ 1-2তে আমাদের এটা লাগতো, তখন আমাদের একটা কোর্স ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সো এই যে আমরা যে ছোটোখাটো জিওমেট্রি করতেছি না, এটারও অ্যাডভান্স লেভেলে একটা 3D মডেল আঁকা, বা মনে করো একটা ম্যাটেরিয়াল দিয়েছে, সেটার আসলে 3D ড্রয়িং করা, তারপর একটা আর্কিটেকচার মতো, মানে মনে করো ওই যে বিভিন্ন ম্যাটেরিয়াল ড্র করার ক্ষেত্রে এই স্কেলটা অনেক কাজে লাগতো।
পাশাপাশি দেখতেছো এই যে এটার উপরের একটা সাইড আছে, এই যে সাইডটা, এই সাইডটা না টেবিলের উপরে ফিক্স করার জন্য আমাদের কাজে লাগতো, যাতে করে ওই যে লাইনটা যাতে বেঁকা না যায়। আমি তোমাদেরকে একটু দেখাতে পারি। এই যে দেখো এই সাইডটা আমি যদি মনে করো এই যে ওয়ালের সাথে আমি যদি আটকাই দিই, এটা কিন্তু আটকে যাচ্ছে, এই যে দেখো এটা আটকে গেছে। আবার একই সাথে আমি দেখতে পাই দেখো যে নিচের সাথে কোনো কিছুর সাথে যে আমি এটাকে রেখে দিতে পারি সমতলের সাথে। তো এটার ব্যবহার অনেক, মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই মজার একটা জিনিস, তার পাশাপাশি খুবই কাজের একটা জিনিস। তো তোমাদের এখানে কাজে লেগে গেছে আমার এই ছক আঁকার জন্য। সো ইন ফিউচার যদি আবার লাগবে এটা। সো যাই হোক, সো মনে হলো তোমাদেরকে দেখাই। ওকে, ফাইন। সো এটা দিয়ে পরের মাইর সবাইকে, যদি না পড়াশোনা করে ঠিক মতো, যদি ভালো মতো প্র্যাকটিস না করো মাইর। যাই হোক, সো চলো তারপর আমি একটা চার্টটিকে দেখাই তোমাদেরকে। বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 11 জন শিক্ষার্থীর উচ্চতার পরিমাপ দেওয়া আছে, 150, 55, 160, 165, 150, 155, 160, 165, 170, 175। কয়জন স্টুডেন্ট আছে? 4, 6, 10, 12, 16, 8, 5। আমি কি কোথাও করছি, মিস করলাম? 4, 6, 12, 16। ওকে, 10, 38। এটা কি করলাম বলো তো? ক্রমযোজিত গণসংখ্যা শিখিয়েছিলাম না? ক্রমযোজিত মানে কি, সবসময় এরা যোগ হবে, এটার সাথে এরা যোগ করে এখানে বসাই দিবা। তারপর কি, এটার সাথে এরা যোগ করে এখানে বসাই দিবা, এটার সাথে এটা যোগ করে এখানে বসাই দিবা, এটার সাথে এটা যোগ করে বসাই দিবা, এটার সাথে এটা যোগ বসাই দিবা। তাহলে এখানে টোটাল n ইজ ইকুয়াল টু কত হবে? n ইজ ইকুয়াল টু 51। ওকে, আমরা এখন তাহলে এটার সূত্রটা কি ভাইয়া, এটার আমরা কিভাবে বের করতে পারি এই জিনিসটা? যদি শ্রেণী ব্যক্তি না, এটা আসলে শ্রেণী দেওয়া হয় আর কি, ব্যক্তিটা মুছে দিও। এটা এরকম যদি হয়, আমরা শিখেছিলাম কি বলতো, n আমাদের এখানে কি বেজোড়, n ইজ ইকুয়াল টু 51 বেজোড়। যদি বেজোড় হয়, সুতরাং মধ্যকটি n/2, n প্লাস 1 বা 51 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 26তম পদ। তো একটু দেখো তো, এটা এখানে এই জায়গাটা একটু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কততম? 26তম পদ। এই জিনিসটা একটু খুবই গুরুত্বপূর্ণ, ভালো মতো একটু খেয়াল করো। আমার কলমের কালিগুলো একটু চেঞ্জ করা লাগবে। সো 26তম আমি বলেছি ভাইয়া, 26তম হলে আমাদের এখানে তো এরকম কোনো কিছু নাই। তাহলে কি করব? তুমি দেখো এখানে ক্রমযোজিত কত পর্যন্ত আছে? 4 পর্যন্ত, এখানে আছে 10 পর্যন্ত, এখানে আছে 22 পর্যন্ত। তাহলে এই 26তম মোর লাইকলি কোন শ্রেণীতে আছে, কোথায় আছে? 38-এর মধ্যে না? এই শ্রেণীতে, কারণ এই শ্রেণীতে 38 পর্যন্ত আছে, 22 থেকে 38 পর্যন্ত। এই যে দেখো নাম্বারগুলা 22 থেকে 38-এর মধ্যে, তার মানে এখানে 22-এ শেষ, এখানে 38-এ শেষ, তার মানে মোর লাইকলি আসলে কোনটাতে আছে? এই শ্রেণীতে। তো অতএব 165-তে আছে মধ্যক, অতএব মধ্যক 165 সেন্টিমিটার। মধ্যক এটা কখন করব ভাইয়া? এখানে শ্রেণী ব্যাপ্তি না দিয়ে শুধুমাত্র শ্রেণীগুলো ফিক্স করে দিলে তখন আমরা এই সূত্র দিয়ে কাজ করে ফেলবো। 3টা ওয়ে দেখাচ্ছি, এক অবিন্যস্ত বিন্যস্ত, আরেকটা হচ্ছে জাস্ট শ্রেণী, আর আরেকটা পড়াবো কি শ্রেণী বিন্যস্ত করা থাকলে, এত থেকে এত, এত থেকে অত, এগুলো ফিক্স করা থাকলে। ওকে, সবাই একটু বলো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, আমাকে একটু জানাও।
আমাকে একটু জানো কারো কোনো এটা নিয়ে কনফিউশন আছে কিনা। সবাই একটু জানো তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা এইটুকু নিয়ে। যদি না থাকে একটু শ্রেণী করে নিব, পরে হচ্ছে আরেকবার প্র্যাকটিস করবো আমরা এইগুলা। এখন একটু তাহলে আমরা শ্রেণী বিন্যস্ত যেগুলো আছে ওগুলো নিয়ে একটু কাজ করি। শ্রেণীবিন্যস্ত উপাত্তের শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। ওকে, এটা হচ্ছে আমরা এখানে আবার লিখবো, এবার লিখবো আমরা শ্রেণী ব্যাপ্তি। এবার আমরা এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি। এখন আমি স্কেল নিব। এখানে আমরা লিখবো যে আসলে দেয়া আছে আমাদের 30 থেকে 35, 36 থেকে 41 এরকম। তিরিশ থেকে 40, 41 থেকে 50, সরি 30 থেকে 35, 36 থেকে এত। একচল্লিশ থেকে 45, 46 থেকে 50, 56 থেকে 60। এটা নাকি সব কি ঠিক আছে? 36 থেকে 41, আমি দুঃখিত। 30 থেকে 35, 36 থেকে 41, আমি এই জিনিসটা তুলতে ভুল করছি। 42 থেকে 46, ঠিক আছে না? দেখি 42 থেকে 46, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 60, 59, 60 থেকে 65। ফাইন, মানগুলো কত কত দেয়া আছে এগুলো একটু মুছে দিই। মানগুলো কত কত দেয়া আছে? দেয়া আছে 3, 10, 18, 25, 8, 6। তিন, 13, 31, 56, 64, 70। টোটাল আমাদের কয়টা আছে? 70। এটা হুদাই করলাম, আগে চারটা সাজাই নিছি। কারণ যে কোনো জিনিসের উদ্যোগ নিতে হলে আগে কী করতে হয়? তার গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়। যে কোনো একটা বিল্ডিং যদি করতে চাও, বিল্ডিংয়ের কী দরকার বলো তো? ফাউন্ডেশন করা দরকার না? তুমি মনে করো 5 তলা একটা বিল্ডিং করলা, তার ফাউন্ডেশন হচ্ছে তোমার 1 তলা। তুমি যদি এটা করো তাহলে তোমার জীবনে কি ওই বিল্ডিংটা স্ট্রং হবে বা মানে দাঁড়াতে পারবে? পারবে না। এরকম যে কোনো শিক্ষা, যে কোনো কিছু জানার আগে আমাদেরকে বেসিকটাকে আগে স্ট্রং করে নিতে হয়, তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাই দেবো। হুড়মুড় করে তুমি 2-4টা অঙ্ক করে যদি বলে যাও তুমি ম্যাথ শিখছো, ম্যাথ শিখো নাই, তুমি পরীক্ষায় পাশ করার জন্য তুমি একটা কি বলা হয় খরিদ্দার আছো না, খরিদ করছো তুমি গণিত, মানে বই থেকে বই খরিদ করছো। একটা জিনিস খরিদ করা আর আস্তে আস্তে নিজে তৈরি করা অনেক পার্থক্য। রাইট, এই জন্য আমি বলি সবসময় আগে বেসিকটা আগে ভালো মতো শিখবা, তারপরে সবসময় হচ্ছে যে ম্যাথ করার চেষ্টা করবা। বইয়ের যে প্রত্যেকটা কালো অক্ষর আছে, প্রত্যেকটা কালো অক্ষরের হক আছে, বুঝছো? এই প্রত্যেকটা কালো অক্ষরকে পড়া তোমার দায়িত্ব, বইতে এই কালো অক্ষরগুলোকে এর বোঝার চেষ্টা করা। ওকে, চলো তাহলে একটু আমি দেখি এটা সূত্রটা কি। সূত্রটা হচ্ছে এরকম যদি থাকে আমরা সবসময় মাথায় রাখবো মধ্যকের একটা সূত্র আছে, মধ্যক এল প্লাস n/2 - fc। খুবই বিচ্ছিরি একটা সূত্র, আমি বুঝাই দিচ্ছি কিভাবে করতে হবে। n/2 - fc আর h/fm।
h/fm। অলরাইট, তাহলে আমরা দেখতে পাবো যে সবসময় মাথায় রাখবো এখানে হচ্ছে L ইজ ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্নসীমা, দুঃখিত, সবসময় মাথায় রাখবো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। একটু পরে বলছি মধ্যক শ্রেণী কাকে বলে, এটা বোঝাই দিলে ম্যাথটা একদম পুরো বাতাসের মতো তুমি করে ফেলবা। n/2 ইজ ইকুয়াল টু মোট গণসংখ্যার অর্ধেক। মোট গণসংখ্যার অর্ধেক। ওকে, এফসি। এফসি আমরা কাকে বুঝি? এফসি মানে কিন্তু আবার ফুটবল ক্লাব মনে করো না, হ্যাঁ, যে আসলে এফসি বার্সেলোনা, এফসি শেখ জামাল, এফসি কলাবাগান। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী। ওকে, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ফাইন। এরপর এইচ শ্রেণীব্যাপ্তি কত বলো তো? এখানে 6 করে, 6, 30 থেকে 5 আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি আছে 6 করে। অ্যান্ড এইচ হচ্ছে এখানে 6 তো লিখে দিচ্ছি, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর ব্যাপ্তি, প্রতিটা শ্রেণী কতটুকু আছে শ্রেণীব্যাপ্তি। এইচ আর এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফ হচ্ছে মধ্যক শ্রেণী, ফ্রিকোয়েন্সি বলা হয়, বুঝছো? এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। প্রথম প্রশ্ন ভাইয়া মনে থাকে না, কি করব? উত্তর, আমরা যখন এটাকে করব একটু বুঝে বুঝে করব, পরের বার থেকে এটা মিনিমাম 3-4টা শ্রেণী নিজে বানায় প্র্যাকটিস করব। এরপরের দিন সেটা কি করবা? ওই যে 3-4টা লিখছো এগুলো পানিতে ভিজায় খেয়ে ফেলবা না। এরপরের দিন ওই যে 4টা তুমি নিজে বানিয়েছো ওই 4টা আবার প্র্যাকটিস করবা। পারলে একটা কাগজে লিখে ফটোকপি করে ফেলবে, এটা করে ওই আবার একই কাগজের মধ্যে, আমি ট্রাস্ট মি আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, এরকম করে 4টা চার্ট, হ্যাঁ, 4টা আলাদা আলাদা পৃষ্ঠায় বানায় এরপরের কাজ যেটা থাকবে তোমাদের সেটা হচ্ছে ওই 4টা পেজ পারলে ফটোকপি করে নাও, করে চার্ট তো তোমার পুরো পৃষ্ঠা যাবে না, তাই না? উপরের অংশ, নিচের অংশে ওই 4টা পেজের মধ্যে এই 4টা ম্যাথ আবার করো। আমাকে দেখাইতে পারো, না দেখালেও নাই, তবুও অন্তত পক্ষে প্র্যাকটিসটা করো। 4বার প্র্যাকটিস করার পরে এবার দেখবা যে পরে বইয়ের যে ম্যাথটা আছে, উদাহরণে 2টা ম্যাথ আছে তোমাদের, বইয়ের উদাহরণে যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা করলে দেখবা যে প্র্যাকটিস করে দেখবা ওই ম্যাথটা তুমি এই 4টা করার পরে গিয়ে আগুনের গতিতে করতেছো। আগুনের গতি কোনো ম্যাটার করে না, স্টিল তুমি তোমার চাইতে অনেক এফিসিয়েন্টলি ম্যাথটা করতে পারবা। হ্যাক্স বলে দিছি। সেকেন্ড জিনিস ভাইয়া বুঝবো কিভাবে? সবসময় মাথায় রাখবা এল ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট বা লোয়ার পার্ট বলে। তাহলে কিসের লোয়ার পার্ট? কি করতেছো? মধ্যক করতেছো। মধ্যকের আসলে কি বলা হয়? লোয়ার লিমিট, বা আমাদের কি বলা হয়? এই যে মধ্যক শ্রেণীর ব্যক্তির লোয়ার রেঞ্জটাকে বলা হয়। লোয়ার রেঞ্জ কত বলো তো? নিম্নসীমা মধ্যক শ্রেণীর। ফাইন। n/2 মানে n তো আমরা সবসময় পড়ে আসছি গণসংখ্যা, মোট গণসংখ্যা n মানে, তো মোট গণসংখ্যার অর্ধেক। ভাই এফসি এটা হচ্ছে ক্যাপিটাল এফসি, সবসময় মাথায় রাখবা ছোট হাতের এফ দিয়ে সবসময় বোঝা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা, মোট গণসংখ্যা না, কিন্তু খেয়াল রেখো। এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে গণসংখ্যা। কোন জায়গার গণসংখ্যা দেওয়া আছে? এম। এম মানে হচ্ছে মিডিয়ান, তার মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ছোট হাতের এফ এন দিয়ে প্রকাশ করে। তাহলে ভাই বড় হাতের এফ কি? বড় হাতের এফ এর সাথে দেখবো যে ছোট্ট করে একটা সি দেওয়া আছে। সি মানে কি? কিউমুলেটেড ফ্রিকোয়েন্সি, অ্যাকুমুলেট করা আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করতেছে, এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। কিসের? মধ্যক শ্রেণী যেটা তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? ধরলাম আমি এটা, তার আগের শ্রেণীর এটা। ফাইন, আমরা এটা গেল। এইচ কি? এইচটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটা শ্রেণীর লোয়ার লিমিট থেকে আপার লিমিট। এগুলো সবসময় আমি সমান নিই না, নাকি একটা 31 থেকে 32 নেই আর একটা 34 থেকে 40 নেই, এমন তো নেই না, তাই না? একটা সমান সুষম আমাদের ব্যবধান মেনটেন করে নেওয়া হয়, ওই ব্যবধানটাই হচ্ছে আমাদের এখানে
এটা তুমি অনেকে বলে এটাকে শ্রেণী ব্যবধান, ব্যবধান নিতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে বলে এটাকে শ্রেণী ব্যবধান। তো নাও দিস ইজ টাইম ফর দ্য বিগেস্ট কোয়েশ্চেন, ভাইয়া মধ্যক শ্রেণী জিনিসটা কি আসলে? এই মধ্যক শ্রেণী বলতে আমরা কি বুঝি? এবার একটু আন্ডারস্ট্যান্ড করো এই জিনিসটা। মধ্যক শ্রেণী আমরা যখন বের করতে বলেছিলাম তোমাদেরকে একদম বেসিক একটা সূত্র শিখিয়েছি, বলো তো কি? n/2 ইন্টু এত, জোর হলে কত হবে আমাদের? n/2 ও n/2 প্লাস 1 তম পদ, এই দুটো তম পদ বের করা লাগবে আমাদের। এখানে জোর না বেজোর, যেহেতু জোর তাহলে আমরা বলতে পারি n70, তাই 70/2 ও 70/2 প্লাস 1 তম পদের গড়ই হবে তম পদ, যেখানে আছে পদ বাই, আচ্ছা ডিভাইডেড বাই 2, তারাও এটা আমাদের এখান থেকে বের করা লাগবে। আচ্ছা এখানে এত কিছু করার দরকার নেই, যেহেতু 70, সিম্পলি একটা কাজ করো, এটাকে 2 দিয়ে ভাগ করো, তাই n/2 বা 35তম পদই মধ্যক। যদি শ্রেণী করা থাকে আর এত কাহিনী করার দরকার নেই, পদই মধ্যক, কারণ তুমি তো এক্স্যাক্টলি এখানে জানতেছো না, তুমি জাস্ট মধ্যক শ্রেণীটা বের করতেছো, মধ্যক। তাহলে ভাইয়া 35তম পদ পাওয়ার চান্স কোথায় বেশি? এখানে আছে 3টা পদ, 3 নাম্বার পদ পর্যন্ত, এখানে আছে 13 নাম্বার পদ পর্যন্ত, এখানে আছে 31 নাম্বার পদ পর্যন্ত, তাহলে 35 নাম্বার কোথায় আছে বলো তো? এখানে আছে। তুমি লিখবা এরপরে, অতএব 35তম পদ যা মধ্যক, যা কোন শ্রেণীতে? এটা এত শ্রেণীতে আছে, 48 থেকে 53 শ্রেণীতে আছে, যা 48 থেকে 53 এই শ্রেণীতে আছে, যা 48 থেকে 53 এই শ্রেণীতে আছে। সুতরাং ইহাই মধ্যক শ্রেণী। এই লেখাটা মাস্ট লিখবা, বুঝছো? না লিখলে নাম্বার কাটে যাবে। ইহাই মধ্যক শ্রেণী। তারপরে কি করবা? তারপর কান্নাকাটি করবা। কি বলে কান্নাকাটি করবা? এই যে মধ্যক শ্রেণী, আমরা জানি মধ্যক ইকুয়াল টু এত, এল ইজ ইকুয়াল টু এত, n/2 ইজ ইকুয়াল টু এত, এভাবে লিখবা। লিখে দেখবা যে অবশ্যই এই জিনিসগুলো লেখা লাগবে, যে এল ইজ ইকুয়াল টু তার পরিচয় কি, মধ্যক শ্রেণী নিম্নসীমা, ইজ ইকুয়াল টু সাথে লিখে দিবা মধ্যক শ্রেণী কত, 48 থেকে 53, তাহলে এটা হয় 48, n/2 মানে কত, 35। ওকে, আর এরপর বাকি কাজ কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগেরটা, 31, শ্রেণী ব্যবধান 6, মধ্যক শ্রেণী গণসংখ্যা, মধ্যক শ্রেণী এটা, তার গণসংখ্যা 25। তাহলে বলো তো আমাদের কাছে মধ্যক কত হবে? মধ্যক হচ্ছে আমাদের 48 যোগ n/2 মাইনাস উপরে কত, 31 ইন্টু 6/25। বের করে আমাকে একটু জানাও, ক্যালকুলেট করে এটা কত আসে, আমাকে জানাও ক্যালকুলেট করে এটা কত আসে, সবাই বলো একটু। ভয়ানক ব্লার হয়ে আছে, দ্রমাই দিতে হবে, ভয়ানক ব্লার হয়ে আছে, আমি দুঃখিত, আমি খেয়াল করি নাই, নেট আইএসপিকে মাই দিতে হবে ধরে, একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়। এত কষ্ট করে মাইগ্রেন নিয়ে ক্লাস নিচ্ছি, তার মধ্যে যদি নেটে যদি জ্বালায়। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কি না? উম্মি আছে, ভাইয়া আমি ক্লাসে আছি, সব বুঝতেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। না বুঝতে পারলে অবশ্যই বলবা, হ্যাঁ, তোমরা যদি না বুঝে যদি বলো, নাহলে কিন্তু আল্লাহর কাছে দায় থাকবা। অলরাইট অলরাইট অলরাইট, 48.96, দ্যাটস গ্রেট। এটাই হচ্ছে মধ্যক। তো আমি এরপর তাহলে তোমাদেরকে একটা কাজ দেই, চলো আমরা মিলে আরেকটা করি। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস না করলে তো আমরা শিখবো না। তাহলে আমি আরেকটু করাই, হ্যাঁ, নিজে থেকে আমি একটা দিই। ফাইন।
এটা হচ্ছে এটা হচ্ছে মানে এখন পর্যন্ত ভ্যাকসিনেটেড হওয়ার মানে জনসংখ্যা, মনে করো একটা গ্রামের মধ্যে কতজন মানুষ ভ্যাকসিনেটেড হয়েছে সেটার একটা আমি গণসংখ্যা দিই মনে করো। সো বয়স 15 থেকে 16 থেকে 20, তারপর 21 থেকে 25, তারপর 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। ওকে ফাইন। গণসংখ্যা কি হবে? এই গ্রামের মধ্যে একটা গ্রামের মধ্যে বলা আছে যে এটা 45 জন ভ্যাকসিনেটেড। এই বয়সটা বলেছে হচ্ছে 75 জন গ্রামে। এই বয়স থেকে পেয়েছে 115 জন। আর এই বয়সী পেয়েছে হচ্ছে তোমার 76 জন। এই বয়সী পেয়েছে তোমার 18 জন বৃদ্ধ বা একটু বেশি বয়স্ক। আর এদের মধ্যে পেয়েছে 22 জন। তো তোমাদের কাজ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাটা একটু বের করে দেখা। এখানে হচ্ছে আমাদের 120, এটা আছে 45, 45, আর এটার সাথে এটা যোগ করলে হয় 120, 235 আর 41। এটা হচ্ছে আমাদের কাছে কত? 311 প্রবাবলি। একটু দাঁড়াও আমি একটু হিসাব করে দেখি। 321 হবে, আমি দুঃখিত, দাঁড়াও। না ঠিক আছে, 311ই। ওকে, 329, 351। টোটাল গ্রামের মধ্যে ভ্যাকসিন পেয়েছি 351। আমি এটাকে সুন্দর করে এটাকে 21 বানিয়ে দেই, এটা হচ্ছে 50। তাহলে n ইজ ইকুয়াল টু 350 জন ভ্যাকসিনেটেড হয়েছে। তো আমাদেরকে বলতে হবে যে আসলে মোটামুটি বলা যায় যে কোন বয়সের মানুষ, আমাদেরকে জানতে চেয়েছে বুঝছো, যে কোন বয়সের মানুষ মোটামুটি বেশি পরিমাণে পেয়েছে বা এটার মধ্যক কত, এটা এটা বের করতে বলেছে। যদিও কোন বয়সে মানুষ সবচেয়ে বেশি পেয়েছে এটা মধ্যক নির্দেশ করে না, এটা প্রচুরকের কনসেপ্টে চলে যায়, কালকে পড়বো। তো এটার জন্য আমাদের যদি মধ্যক বের করতে বলে তাহলে বলো তো কি আসবে? n যেহেতু 350, তাহলে মধ্যক শ্রেণী কোনটা? তোমাদের প্রথম কাজ এভাবে লিখবা যে ভাইয়া n ইজ ইকুয়াল টু 350, অতএব n/2 ইজ ইকুয়াল টু মানে 350/2, 175 যেখানে আছে সেটাই মধ্যক শ্রেণী। তাহলে 175 খুঁজতে হবে, ক্রমযোজিত গণসংখ্যায় যায় 45 না একটা, তার মানে এই যে এখানের মধ্যে আছে, কারণ এটা তো 120 পর্যন্ত, এরপরটাতে 235 পর্যন্ত আছে, তার মানে এখানে, তার মানে এটাকে আমি বলতে পারি মধ্যক শ্রেণী। তাহলে অতএব 26 থেকে 30 মধ্যক শ্রেণী, মানে মধ্যক এখানে আছে। ভালো কথা। তার মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 26। এটা কত হবে? অর্ধেক, 175। এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা কত? 120। শ্রেণী ব্যবধান 5। মধ্যক শ্রেণী গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 115। তাহলে আমরা বের করি মধ্যক কত। মধ্যকটা একটু নিচে বের করি। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা নিচে? হ্যাঁ দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মধ্যক হচ্ছে আমাদের এখানে এইচ কত, সরি এল কত? এল হচ্ছে 26 যোগ আমাদের এখানে কত হয়? মধ্যক শ্রেণী কোনটা এখানে? মধ্যক শ্রেণী নিম্নসীমা 26 যোগ আমাদের n/2, n/2 কত? 175 মাইনাস 120 ইন্টু h/2 মাইনাস এত h/2, সরি h/fm। h কত? 5। তার গণসংখ্যা কত? 115। ফাইন, আনসার কত আসে? ক্যালকুলেশন কই? ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে। 26 যোগ 75, এটা তো হয় কত মনে করো? 55, রাইট? হ্যাঁ, 26 যোগ 55 ইন্টু 5 ডিভাইডেড বাই 115, আমাদের আসে 28.39।
ঠিক আছে, দেখো তো এই ম্যাথটা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এটা বুঝতে পারলে আমি বুঝতে পারবো যে না তোমরা আসলে মধ্যক বুঝেছো। তোমাদের মানে এই প্রবলেমটা আসলে বা এই ধরনের প্রবলেম আসলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমাকে একটু বলো তো তোমরা মধ্যকটা বুঝতে পেরেছো কিনা। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ভাই অনেক ভালোভাবে বুঝছি, থ্যাংক ইউ। তাহলে যদি বুঝে থাকো আমি একটা হোমওয়ার্ক দিই, হ্যাঁ নিজের মতো করে, রাইট, নিজের মতো করে আমি একটা হোমওয়ার্ক দিই। ফাইন, একটি স্কুলের একটু মুছে দিই ইনফরমেশনগুলো। একটি স্কুলের সহশিক্ষা, একটি স্কুলের শিক্ষার্থীদের একটি স্কুলের একটি ক্লাসের একটি শ্রেণীর শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের তালিকা দেয়া হলো। মানে অংশগ্রহণ কিরকম আছে দেয়া হলো। এই তালিকাটা আসলে কি, তালিকাটা হচ্ছে তোমার রোল নাম্বার অনুসারে দেয়া আছে। রোল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20, 21 থেকে 30, মানে কে কি পরিমাণে পার্টিসিপেট করছো এগুলোর উপর আর কি। তারপর 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এখান থেকে 3 জন, এখান থেকে 5 জন, এখানে 6 জন, এখানে হচ্ছে 4 জন, 8, 9, এগুলো। সো এখান থেকে আমাদেরকে বের করা লাগবে, এখানে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। ওকে, আজান দিয়ে দিয়েছে। সো আমি এটা এখানে শেষ করব। তার পাশাপাশি তোমরা এটাতে একটা মেসেজ দেওয়ার আছে তোমাদেরকে, আমি নেক্সট দিন এটা দিয়েই শুরু করব তোমাদেরকে, অলরাইট। এই মেসেজটা আশা করি তোমরা নিজেরা সবাই নিতে পারবা। আমি এটা একটু কমপ্লিট করবা করে আমাকে সবাই একটু কাইন্ডলি গ্রুপে দেখাবা, আমাকে মেনশন দিয়ে দিলে গ্রুপে পোস্ট করে, তাহলে আমি চেক করে দিব, অলরাইট। সো খুবই সহজ এটা, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জীবন অনেক অনেক সুন্দর হোক। সো আমাদের তাহলে ক্লাস থাকবে পরশু দিন ইনশাল্লাহ। সো তাহলে সেদিন দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জীবন সুন্দর হোক, জীবন অর্থবহ হোক। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।